ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আসলাম মেনলি সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতা বিধান বা ব্যালেন্স অফ এ কেমিক্যাল ইকুয়েশন। তোমাদের অষ্টম শ্রেণী বা নবম শ্রেণী বা দশম শ্রেণী বা মাধ্যমিক লেভেলে তোমাদের অনেকেরই সমস্যা থাকে যে ব্যালেন্স কী করে আমরা করবো, কোনো কেমিক্যাল রাসায়নিক সমীকরণের কেমিক্যাল ইকুয়েশনের ব্যালেন্স আমরা কী করে করবো। যে বড় বড় ব্যালেন্স দিলে সমস্যা হয়, মেলাতে অসুবিধা হয়, যে পদ্ধতিতে আমরা গতানুগতিকভাবে শিখি সেই পদ্ধতিতে আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়। তো সেই সমস্যা দূর করার জন্য আজকে এই ভিডিওটা। তো আমরা নর্মাল মেথডেও শিখবো আর ঠিক আছে। একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে কীভাবে ব্যালেন্স কেন করবো বা ব্যালেন্স কেন করতে হয়, ঠিক আছে, সেই সমস্ত কিছু আলোচনার মাধ্যমে আমরা জিনিসটাকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা আরও সহজ পদ্ধতিতে কীভাবে করা যায় সেটা আমরা দেখব। তো সমতা বিধান বা ব্যালেন্স, এটা আমরা কোনো একটা রাসায়নিক সমীকরণের করি। রাসায়নিক বিক্রিয়া দেখতে কেমন হয়? মনে করো এ প্লাস বি, এটা থেকে তৈরি হচ্ছে সি প্লাস ডি। এই যে এ প্লাস বি আর সি প্লাস ডি, এই যে এ আর বি অর্থাৎ অ্যারো চিহ্নের বাম সাইডে লেফটে যে পার্টটা থাকে তাকে আমরা বলি কি? বিক্রিয়ক, তাই তো? তাকে আমরা বলি বিক্রিয়ক। নিশ্চয় তোমরা জানো ইংরেজিতে বলা হয় রিঅ্যাক্ট্যান্ট। এবং এই যে ডান সাইডের যে পার্ট এটাকে আমরা বলি বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট। তাহলে এক বা একাধিক বিক্রিয়ক পরস্পরের সঙ্গে নিজেদের মধ্যে বিক্রিয়া করে এবং সেই বিক্রিয়ার জন্য একটা প্রভাবকের প্রয়োজন হয়। যেমন কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তাপ, কোনো বিক্রিয়ার ক্ষেত্রে চাপ, কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আবার আলোকের প্রয়োজন হয়, বা নির্দিষ্ট একটা কন্ডিশন বা কোনো বিক্রিয়ার বেগকে বাড়ানোর জন্য অনুঘটকের প্রয়োজন হয়। তো বিভিন্ন কন্ডিশন আরোপ করে আমরা বিক্রিয়া করি, বা কোনো বিক্রিয়া নর্মালি হয়ে যায়। তো সেই বিক্রিয়া করে দুই বা ততোধিক বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট আমাদের দেয়। বেশ ভালো কথা। এইবার সব বিক্রিয়ায় ব্যালেন্স থাকে না, মানে ব্যালেন্স আমাদের করতে হয়। তো ব্যালেন্স আমরা কেন করব? তো ব্যালেন্স আগে আমাদের জানতে হবে ব্যালেন্স কি, তাই তো? তাহলে ব্যালেন্স কি? এটা যেহেতু একটা রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ আমি একটা জায়গায় যখন কোনো একটা টেস্ট টিউবের মধ্যে বিক্রিয়া করবো, কোনো একটা টেস্ট টিউবের মধ্যে যখন আমরা বিক্রিয়া করবো, তখন যে বিক্রিয়া পদার্থের যে টোটাল মাস, টোটাল যে ভর, সেটা কার সঙ্গে সমান হতে হবে? বিক্রিয়াজাত পদার্থ। কারণ বাইরে থেকে তো সেখানে আর কিছু আসেনি, যে পরিমাণ বিক্রিয়ক ছিল সেই পরিমাণে বিক্রিয়াজাত। যদি হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয়, প্রোডাক্টে সেই হাইড্রোজেন আর ক্লোরিন সম্বন্ধিত যৌগই পাবে, অন্য কোথা থেকে অক্সিজেন আসতে পারে। তাহলে এই যে বিক্রিয়কটা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এবার বিক্রিয়কটা তাহলে আমি কি বললাম যে বাঁ দিকের যে ভর, টোটাল বিক্রিয়কের যে মাস, সেটা ডান দিকের সাথে সমান হতে হবে। সেটা হতে গেলে কি করতে হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে, তার ক্ষেত্রে যদি এটা এ একটা পরমাণু হয়, মানে একটা মৌল হয়, বি আরেকটা মৌল হয়, এবং সি এবং বি দুটো বিক্রিয়াজাত পদার্থ হয়, তাহলে এই এর সঙ্গে এর সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যদি আমরা অ্যামোনিয়ার কথা চিন্তা করি, সেক্ষেত্রে কি হয়? কার সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়? নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, তাই তো? তো এখানে বিক্রিয়া ঘটে হয় NH3, এখানে দুটো N, তাহলে 2NH3, এখানে হবে 3 অণু হাইড্রোজেন। তাহলে এই যে নাইট্রোজেন, বাঁ সাইডের যে নাইট্রোজেন আর হাইড্রোজেন দুটো সমন্বয়ে গঠিত হয়েছে NH3, অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেনের যৌগ। এই যে নাইট্রোজেন এখানে দুটো পরমাণু আছে, কিন্তু বাঁ সাইডে ছিল কত? 2 দেওয়ার আগে কত ছিল? একটা। অর্থাৎ এখানে আমি যদি একটা 2 দিয়ে দিই, তাহলে দুটো নাইট্রোজেন হয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আবার হাইড্রোজেন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। এক্ষেত্রে 6টা হাইড্রোজেন, কিন্তু এখানে কটা ছিল? আগে 2টো হাইড্রোজেন ছিল। তাহলে এখানে যদি আমি একটা 3 বসিয়ে দিই, তাহলে 3 দুগুণে 6টা হাইড্রোজেন, এদিকেও 6টা হাইড্রোজেন। তাহলে দেখা গেল যে এক অণু নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেনের বিক্রিয়ায় 2 অণু অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে। এবং এখানে নাইট্রোজেন যে টোটাল বাঁ সাইডের যে টোটাল পরমাণু এবং ডান সাইডের যে টোটাল পরমাণু সেটা সমান, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে সেম, ঠিক আছে? তো
ব্যালেন্স হচ্ছে সেই জিনিসটাই যেটা হচ্ছে তোমার তাহলে ব্যালেন্সের সংজ্ঞাটা এরকম ভাবে দেওয়া যায়, ব্যালেন্স both side only with sign and symbol. The balance is balance both side only with sign and symbol are called the balanced equation. ঠিক আছে, অর্থাৎ বাঁ সাইডের যেটা বললাম যে টোটাল যে পরমাণু ডান সাইডের সঙ্গে সমান হবে। এবার ব্যালেন্সের তাৎপর্য আমাকে জানতে হবে, ব্যালেন্স আমরা কেন করব, তাৎপর্য। তাহলে ব্যালেন্সের মাধ্যমে কি জানা যায়, বা সমিত সমীকরণের মাধ্যমে, ব্যালেন্সড ইকুয়েশনের মাধ্যমে আমরা কি জানতে পারি যে কত সংখ্যক মানে কি কি পরমাণু এখানে বিক্রিয়া করেছে, অর্থাৎ বিক্রিয়া পদার্থগুলি সম্পর্কে আমরা আইডিয়া পেতে পারি, ধারণা পেতে পারি, এবং বিক্রিয়াজাত পদার্থটা কি উৎপন্ন হচ্ছে সেটা আমরা জানতে পারি। এবং আরও জানতে পারি যে কত অণু কোন কোন পরমাণু কত অণু করে লেগেছে, অর্থাৎ এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে 1, হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে 3টে লেগেছে, এবং এখানে 2NH3 তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে we get the information of the atoms and the molecules of the reactants and the products. এই দুটো জিনিস আমরা এখান থেকে জানতে পারি। আর কি জানতে পারি, দেখো এর যে ওয়েট এবং এই যে কতটা মলিকিউলার ওয়েট মানে কতটা ওজনের নাইট্রোজেন কতটা ওজনের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কত অণু অ্যামোনিয়া তৈরি করে, কতটা ওজনের অ্যামোনিয়া তৈরি করেছে, কতটা ওজনের অ্যামোনিয়া তৈরি করেছে সেটা আমরা এখান থেকে কিন্তু জানতে পারি। একটা উদাহরণ দিই, জিনিসটা ক্লিয়ার হবে। যদি আমরা বিক্রিয়া এরকম একটা বিক্রিয়া নিই H2 প্লাস Cl2, এটা থেকে তৈরি হয় HCl। ঠিক আছে, তো এখানে ব্যালেন্স করতে হবে, এখানে যদি আমি একটা 2 বসিয়ে দিই তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে। দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানতে পারছি, এটা একটা সমিত সমীকরণ, এটা কি একটা ব্যালেন্সড ইকুয়েশন বা সমিত সমীকরণ। এখান থেকে আমরা জানতে পারছি যে এখনো হাইড্রোজেন এবং এখনো ক্লোরিন বিক্রিয়া করে 2 অণু HCl তৈরি করেছে। আর কি জানতে পারছি, তাহলে এখানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ সম্পর্কে একটা আইডিয়া আমরা এখান থেকে পেতে পারছি। তো এরকম বিভিন্ন রকম তাৎপর্য রয়েছে এবং তার সীমাবদ্ধতাও রয়েছে। যেমন এই যে ব্যালেন্স ইকুয়েশনের ক্ষেত্রে এই যে বিক্রিয়াটা কিন্তু এরকম ডাইরেক্ট হয়ে যায়, যেমন এই যে বিক্রিয়াটা আমি আগে লিখেছিলাম নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, এটা অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এর একটা বিশেষ নাম আছে, এই পদ্ধতির একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে হেভার পদ্ধতি। হেভার পদ্ধতিতে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া তৈরি করা হয়, কিন্তু এটা কিন্তু এই ডাইরেক্ট এরকম তীর চিহ্ন দিয়ে সমান চিহ্ন দিয়ে হয় না, তার উপর অনেক প্রভাবক কাজ করে। ঠিক আছে, সেই প্রভাবকটা কি, তার সঙ্গে লোহাচুর অনুঘটকের প্রয়োজন হয় এবং 200 ATM চাপ দরকার হয় এবং একটা 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার হয়, এবং ওই লোহা চূর্ণের অনুঘটক ক্ষমতা বাড়ানোর জন্য আরও উদ্দীপক ব্যবহার করা হয়। ঠিক আছে, তো সেই উদ্দীপকগুলো এখানে বিভিন্ন কন্ডিশন আরোপ করে এখানে এই অ্যামোনিয়াটা তৈরি করা হয়, কিন্তু আমরা যেহেতু ব্যালেন্স করছি সেই উদ্দীপকের জায়গায় আমরা এখানে আসছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার বিভিন্ন আরও সীমাবদ্ধতা আছে, যেমন কোনো একটা বিক্রিয়া একমুখী হতে পারে, দ্বিমুখী হতে পারে। দ্বিমুখী বিক্রিয়া কি, ধরো A+B থেকে C+D হচ্ছে, এইটা আবার বিপরীত পথে ঘুরে আসতে পারে, তখন এটাকে এরকমভাবে লেখা হয়। তো এই ক্ষেত্রে বিক্রিয়াটা হচ্ছে দ্বিমুখী, অর্থাৎ A+B থেকে C+D হচ্ছে, আবার C+D থেকে A+Dও তৈরি হতে পারে। কিন্তু এই ব্যালেন্সের ক্ষেত্রে আমরা এরকম তীর চিহ্ন দিয়ে লিখি, অর্থাৎ ব্যালেন্সের ক্ষেত্রে যে বিক্রিয়াটা একমুখী না দ্বিমুখী সেই সম্পর্কে আমরা কোনো আইডিয়া এখান থেকে পাই না। তো এরকম বিভিন্ন কিছু সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, আমি তোমাদের নর্মাল প্রসেসে কিছু রিয়াকশন আমি দেখাবো, আরও লিমিটেশন ভ্যারাইটিস অফ লিমিটেশনস আছে। যেমন কোনো বিক্রিয়ার তাপ, তোমরা জানো যে কোনো রাসায়নিক বিক্রিয়া করতে গেলে তাপের উদ্ভব বা শোষণ ঘটে, কিন্তু এই সমস্ত ব্যালেন্সড ইকুয়েশন থেকে আমরা এখান থেকে কোনোভাবেই জানতে পারি না যে তাপের শোষণ হচ্ছে না তাপ নিষ্কাশিত হচ্ছে, অর্থাৎ তাপগ্রাহী না তাপমোচী বা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, সে ব্যাপারে আমরা কোনো ধারণা এখান থেকে পাই না। আচ্ছা, তো সেটা হলো সীমাবদ্ধতা। এখন আমি তোমাদের নর্মাল পদ্ধতিতে কয়েকটা ব্যালেন্স দেখাই, তারপর আমি আসছি কীভাবে শর্ট মেথডে ব্যালেন্স করা যায়। ঠিক আছে, সহজ দিয়ে শুরু করি আগে। যদি আমরা এইরকম একটা বিক্রিয়া লিখি ZnO, জিঙ্ক অক্সাইড, তার সঙ্গে HCl, এটা দিয়ে তৈরি হলো জিঙ্ক ক্লোরাইড প্লাস জল, ZnCl2
প্লাস H2। আরেকটা কথা বলে রাখা ভালো যে যখন আমার কাছে কোনো ইকুয়েশন ব্যালেন্স থাকবে না তখন বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের মাঝে অ্যারো চিহ্ন দিয়ে লেখা হয়, কিন্তু যখনই আমি এটাকে ব্যালেন্স করে দেবো, অর্থাৎ তাদের বাঁদিকের যে টোটাল পরমাণু জিঙ্কের যে পরমাণু, ডান দিকের যে জিঙ্ক পরমাণু, বাঁদিকের অক্সিজেন পরমাণু, ডান দিকের অক্সিজেন পরমাণু, এদিকের ক্লোরিন পরমাণু, এদিকের ক্লোরিন পরমাণু, এদিকের হাইড্রোজেন যখন সমান হবে তখন কিন্তু আর অ্যারো চিহ্ন আমরা লিখবো না। তখন আমরা কি লিখবো? অ্যারো চিহ্নটা তখন পাল্টে সমান চিহ্ন করে দেবো যখন হবে ব্যালেন্সড অর ব্যালেন্সড ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এটা আমরা ব্যালেন্স করি। তাহলে এখন যেহেতু ব্যালেন্স নেই আপাতত আমি এটা অ্যারো চিহ্ন দিয়ে রাখছি। ব্যালেন্স হয়ে যাওয়ার পর এটা মুছে দিয়ে আমি ইকুয়াল চিহ্ন করে দেবো। ঠিক আছে, এই যে ব্যালেন্স করার একটা নিয়ম আছে, তো সেই নিয়মটা আমি লিখছি। দেখো, প্রথমে আগে নেওয়া হয়, দেখা যাচ্ছে, প্রথমে নেওয়া হয় মেটাল। বলছি জিনিসটা কি, অর্থাৎ মেটাল মানে কি? ধাতু। তারপরে অধাতু, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে হাইড্রোজেন। ক্লিয়ার? অধাতুকে বলা হয় নন মেটাল। অক্সিজেন তো O2 আর হাইড্রোজেন হচ্ছে H2। তো মেটালের মধ্যে কি কি পড়ে? যেমন কি কি পড়তে পারে? লিথিয়াম হতে পারে, সোডিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, তাই তো? আর কি হতে পারে? স্ট্রনসিয়াম হতে পারে, Fe হতে পারে, লোহা, ফেরাম, আরও হতে পারে, সিলভার হতে পারে। ঠিক আছে, Au হতে পারে, রূপো, এই সোনা, Au। ঠিক আছে, Ag হচ্ছে সিলভার। তো এরকম বিভিন্ন রকম ধাতু কিন্তু হতে পারে। নন মেটালের মধ্যে কি কি পড়ে? নন মেটালের মধ্যে আমি এখানে লিখছি, এটা জায়গা নিয়ে যেহেতু। নন মেটালের মধ্যে পড়ে কার্বন, সালফার, নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন, ফসফরাস, ক্লোরিন, এরকম আরও পড়ে, যেগুলো ধাতু নয়, নন মেটাল। তো এগুলো মেটাল, এগুলো নন মেটাল। আর এটা হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন। যদিও অক্সিজেন এবং হাইড্রোজেন অধাতু, তবুও আমরা অক্সিজেন এবং হাইড্রোজেনকে আলাদা করে লিখব। তাহলে এইটার নিয়ম হচ্ছে এরকম যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি আমার এখানে দেওয়া থাকে, আমি আগে খুঁজবো, আমি আগে এখান থেকে আলাদা করব কোথায় ধাতু আছে। মেটালের ব্যালেন্স আমি আগে করব, মেটালটাকে আমি দুই পক্ষে আগে মেলাবো। তারপর আমি কি মেলাবো? মেটাল মেলানোর পর আমি মেলাবো অধাতু, তারপরে অক্সিজেন, তারপরে হাইড্রোজেন। ঠিক আছে, এই অর্ডারে আমি মেলাবো। তাহলে দেখো এখানে ধাতু কোনটা? এই রাসায়নিক বিক্রিয়া জিঙ্ক একটা ধাতু, তাই তো? এখানে জিঙ্ক হতে পারে, জিঙ্ক একটা ধাতু। তাহলে বাঁদিকে একটা জিঙ্ক, ডান দিকেও একটা জিঙ্ক, তাহলে ব্যালেন্স আমার হয়ে গেল। মেটালের কাজ শেষ। এবার আমি অধাতু দিয়ে দেখি। অধাতুর ক্ষেত্রে নন মেটাল। তাহলে নন মেটাল এখানে হাইড্রোজেন আর অক্সিজেন বাদে কি আছে? ক্লোরিন আছে। এই যে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে অধাতু। ক্লোরিন এখানে বাঁদিকে কটা? একটা। এদিকে কটা ক্লোরিন? দুটো ক্লোরিন। তাহলে কি ব্যালেন্স থাকলো? ব্যালেন্স থাকলো না। সে আমাদের ব্যালেন্স করতে হবে, তার জন্য কি দরকার আমার? এখানে দুটো ক্লোরিন করার জন্য এখানে আমার 2 দরকার। তাহলে এখানে 2Cl হয়ে গেল। এইবার দেখো আমি আবার প্রথম থেকে দিই। তাহলে জিঙ্ক একটা, ক্লোরিন দুটো। এবার আমার কি মেলানোর কাজ? এই লিস্ট অনুযায়ী আমার কি মেলানোর কাজ? অক্সিজেন। তাহলে অক্সিজেন এখানে দেখো একটা অক্সিজেন, এখানেও একটা অক্সিজেন। তাহলে অক্সিজেন কিন্তু আপাতত মিলে আছে। এবার আমার লাস্ট কাজ কি? হাইড্রোজেন। হাইড্রোজেন বাঁদিকে দেখো দুটো হাইড্রোজেন এখানে, এখন আর এদিকেও দেখো দুটো হাইড্রোজেন। তাহলে এখন আমার জিনিসটা আমি বলতে পারি যে এই ইকুয়েশনটা ব্যালেন্সড হয়েছে, অর্থাৎ জিঙ্কেরও এখানে দুই পক্ষ সমান হয়েছে, অক্সিজেনও সমান হয়েছে, হাইড্রোজেনও সমান হয়েছে, ক্লোরিনও সমান হয়েছে। চারটেই আমার এখানে মিলে গেছে দুই পক্ষ। অর্থাৎ এই ইকুয়েশনটা হচ্ছে একটা ব্যালেন্সড ইকুয়েশন। এবং ব্যালেন্সড ইকুয়েশনে আমি কি বলেছিলাম? বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে কি লিখবো? সমান চিহ্ন দেবো। অর্থাৎ এটা একটা সমিত সমীকরণ।
ঠিক আছে। আর একটা উদাহরণ আমি দিই, যেটা অ্যামোনিয়ার ক্ষেত্রে, তো অ্যামোনিয়াটা আমি দেখালাম, অ্যামোনিয়াটা একটু আগে দেখিয়েছি। আর একটা বিক্রিয়া হয়, কি সেটা? পটাশিয়াম ক্লোরেট, যার সংকেত হচ্ছে KClO3। এটাকে যদি তাপ দেওয়া হয় 630 ডিগ্রি সেলসিয়াস লাগে, আমি যেহেতু এখানে প্রভাবক লিখবো না, যেহেতু আমি সমতা বিধান করছি, সেহেতু আমি কোনো প্রভাবক এখানে লিখছি না। পটাশিয়াম বিয়োজিত হয়ে কি হয়? পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে আর অক্সিজেন গ্যাস তৈরি করে। তাহলে এটা কি ব্যালেন্সড আছে? আমাকে কি করতে হবে? আগে ধাতু মেলাতে হবে, তাই তো? মেটাল, এখানে ধাতু কে আছে? পটাশিয়াম কে, এটা হচ্ছে ধাতু। তাহলে ধাতু আমাকে মেলাতে হবে, এদিকেও একটা ধাতু পটাশিয়াম কে, এদিকেও একটা ধাতু। তাহলে এখানে আমাকে আগে জানতে হবে কি কি আছে এই বিক্রিয়াতে, কি কি মৌল অংশগ্রহণ করেছে। পটাশিয়াম অংশগ্রহণ করেছে, ক্লোরিন অংশগ্রহণ করেছে Cl, আর অক্সিজেন অংশগ্রহণ করেছে। ঠিক আছে, এই তিনটে পরমাণু এখানে অংশগ্রহণ করেছে। তাহলে পটাশিয়াম আমার মিলে গেল। এবার আমার কি কাজ? নন মেটাল, অধাতু। অধাতু কে আছে? ক্লোরিন আছে, অক্সিজেন বা হাইড্রোজেন ব্যালেন্স। তাহলে ক্লোরিন দুই পক্ষে মিলে গেছে, খুব ভালো কথা। কিন্তু দেখো অক্সিজেন এদিকে আছে তিনটে, এদিকে আছে দুটো মেলে। তাহলে এইখানে যদি আমি একটা 3 বসিয়ে দিই, আর এখানে যদি আমি একটা 2 বসিয়ে দিই, তাহলে দাঁড়ালো কি? এদিকেও 6টা অক্সিজেন, এদিকেও 6টা অক্সিজেন। কিন্তু সেক্ষেত্রে দেখো কে দুটো হয়ে গেল, Clও দুটো হয়ে গেল। তাহলে এখানে আমাকে মেলাতে গেলে এখানে একটা 2 বসাতে হবে। এইটা হচ্ছে আমার ব্যালেন্সড ইকুয়েশন। এবং তখন আমি এই তীর চিহ্নটাকে দিয়ে কি দেবো? সমান চিহ্ন, অর্থাৎ বিক্রিয়াটির সমতা বিধান হয়েছে। আর কি উদাহরণ আমি দিতে পারি? যেমন ফসফরাস, তার সঙ্গে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটে কি হবে? ফসফরাস পেন্টক্সাইড বলে একটা যৌগ তৈরি হবে, P2O5। ঠিক আছে, এটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো ফসফরাস, এখানে ধাতু নেই, এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনো কিন্তু ধাতু নেই, কারণ ফসফরাস একটা অধাতু, অক্সিজেন একটা অধাতু। তাহলে ফসফরাস আমাকে আগে মেলাতে হবে এই সারণী অনুযায়ী। সেক্ষেত্রে ফসফরাস এখানে দেখো দুটো আছে, এখানে একটা আছে। অক্সিজেন কটা আছে? দুটো আছে। তাহলে এই ফসফরাস আমি যদি এখানে 2 করি, হ্যাঁ, যদি আমি এখানে 2 বসাই, তাহলে আমার দুটো ফসফরাস মিলে গেল। এবার আমাকে কি মেলাতে হবে? অক্সিজেন মেলাতে হবে। অক্সিজেন মেলাতে গেলে তাহলে এখানে যেহেতু 5টা, এখানে 2টো, তাই তো? তাহলে এইখানে যদি আমি 2 দিই, তাহলে এটা 10টা অক্সিজেন হয়ে গেল। 10টা অক্সিজেন হওয়ার ফলে এখানে যদি আমাদের 10 করতে হয়, তাহলে কত গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হলো। কি সমস্যা তৈরি হলো? দেখো ফসফরাসটা কিন্তু আর ব্যালেন্স নেই, অর্থাৎ এদিকে 4টে ফসফরাস, এদিকে 2টো ফসফরাস। এই যে 2টো ফসফরাস কম থাকলো, সেই জন্য সেই কমটাকে পূরণ করার জন্য আমি এখানে মুছতে হবে এবং 4 লিখতে হবে। অর্থাৎ এই যে প্রসেসটা আমাকে বারবার মোছামুছি করতে হচ্ছে, অর্থাৎ বারবার 2 দিয়ে হলো না, তারপর 4 দিয়ে হলো না, 6 দিয়ে, এরকম বারবার আমাকে পাল্টে পাল্টে দেখতে হচ্ছে। এই পদ্ধতিটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। এই পদ্ধতিতে যদি আমাদের কোনো বড় রাসায়নিক বড় ব্যালেন্স হয়, সেক্ষেত্রে আমার সমস্যা হয়। যদি কোনো ক্ষেত্রে 20NO2 এরকম কোনো ইকুয়েশন আসে, সেক্ষেত্রে আমাকে অনেক সময় লাগবে, পরীক্ষার ক্ষেত্রে সেটা অসুবিধাজনক। সেই জন্য আমি একটা নতুন মেথডের আজকে তোমাদের শেখাবো, এবং এই সমস্ত বিক্রিয়াগুলো আমি পরপর ওই মেথডের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এটা গেল নর্মাল মেথড, যেগুলো আমরা ধারাবাহিকভাবে করে থাকি। সেই দেখো মেথডটা হচ্ছে, যে নতুন মেথডে আজকে তোমাদের শেখাবো, সেটা হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি বা অ্যালজেব্রিক মেথড। খুবই সোজা মেথড একটা, এবং এই মেথডটাকে আমি শুরু করছি। দেখো তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কীভাবে লিখেছিলাম আগে? A + B, সেখান থেকে আমার তৈরি হচ্ছিল একটা মৌল C প্লাস আর একটা মৌল D। এবার কি করতে হয়? এই যে A এর বাঁ সাইডে একটা সংখ্যা লিখতে হয়, B বাঁ সাইডে একটা সংখ্যা লিখতে হয় ব্যালেন্স করার জন্য। মনে করো এটা ব্যালেন্স নেই, তো সেক্ষেত্রে ব্যালেন্স করার জন্য আমাকে ধরে নিলাম A সংখ্যক A পরমাণু হয়েছে আর B সংখ্যক B পরমাণু বিক্রিয়া করে ছোট হাতে C সংখ্যক C মৌল পরমাণু এবং ছোট হাতে D সংখ্যক D পরমাণু তৈরি করেছে। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি।
যে বিক্রিয়াটা আমি আগে করলাম কিছুক্ষণ আগে সেটা লিখছি। দেখো, জিঙ্ক প্রথমে যেটা করলাম, জিঙ্ক অক্সাইড প্লাস HCl, এখান থেকে তৈরি হচ্ছিল কি ZnCl2 প্লাস প্লাস কি তৈরি হচ্ছিল জল। ঠিক আছে, তাহলে জিঙ্ক ক্লোরাইড আর জল আমার তৈরি হচ্ছিল। এটাকে আমি দেখো বীজগাণিতিক পদ্ধতি কিভাবে ব্যালেন্স করতে পারি। তাহলে এখানে আমি লিখলাম A সংখ্যক জিঙ্ক অক্সাইড যৌগ প্লাস B সংখ্যক HCl যৌগ বিক্রিয়া করে ছোট হাতের C সংখ্যক জিঙ্ক ক্লোরাইড যৌগ এবং ছোট হাতের D সংখ্যক জল অণু গঠন করেছে। ভালো কথা। এইবার আমাকে কি করতে হবে? আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে কোন কোন মৌল এই বিক্রিয়াটাতে আছে, কোন কোন মৌল এই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। তাহলে কে কে অংশগ্রহণ করেছে? জিঙ্ক অংশগ্রহণ করেছে, লিখে নিয়ে। আর কে অংশগ্রহণ করেছে? অক্সিজেন পরমাণু অংশগ্রহণ করেছে, হাইড্রোজেন পরমাণু অংশগ্রহণ করেছে, আর কে? ক্লোরিন পরমাণু অংশগ্রহণ করেছে। এই চারটে পরমাণু আর এই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এবার আমি এই জিঙ্ক পরমাণুর ক্ষেত্রে বাঁ দিক আর ডান দিকটা মেলাম। দেখো, বাঁ দিকে জিঙ্ক পরমাণু কত? A, এখানে 1, মানে কিছু নেই, মানে কত? 1 আছে। তাহলে জিঙ্ক পরমাণু A, জিঙ্ক পরমাণুর বাঁ দিকের সংখ্যা কত? A। আমি এই সমান দিয়ে মেলাবো ডান দিকের সাথে, ডান দিকে জিঙ্ক আমি মেলাবো। ডান দিকের জিঙ্কে কতটা কত সংখ্যক জিঙ্ক পরমাণু আছে? C সংখ্যক জিঙ্ক পরমাণু আছে। তাহলে A ইকুয়াল টু, এখান থেকে আমি পেয়ে গেলাম C। বেশ, এবার অক্সিজেনের ক্ষেত্রে দেখি। অক্সিজেনের ক্ষেত্রে শুধুমাত্র A সংখ্যক অক্সিজেন বিক্রিয়ার বাঁদিকে আছে, অর্থাৎ বিক্রিয়কের মধ্যে শুধুমাত্র A সংখ্যক অক্সিজেন আছে। বিক্রিয়ার ডান দিকে, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টে কটা অক্সিজেন আছে? এখানে অক্সিজেন নেই, এখানে এই যে D পরিমাণ, মানে D সংখ্যক অক্সিজেন আছে। তাহলে A সমান সমান হয়ে গেল D। হাইড্রোজেনে আসে। হাইড্রোজেনের ক্ষেত্রে একটা B সংখ্যক হাইড্রোজেন, ডান দিকে কটা হাইড্রোজেন? 2 ইন্টু D, এই যে 2, হাইড্রোজেনের 2, H2, তার সঙ্গে D গুণ আছে। তাহলে দুটো হাইড্রোজেন, মানে 2D সংখ্যক হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে D সমান সমান 2D হলো। আর আমার কি করে আছে? ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে এখানে B সংখ্যক ক্লোরিন, ঠিক আছে, আর ডান দিকে ক্লোরিন কটা? 2C, C ইন্টু 2, তাহলে 2C সংখ্যক ক্লোরিন আছে। এইবার আমার কাজ হচ্ছে, এইরকম যদি ফর্মে কোনো ইকুয়েশন আসে, তার মধ্যে আমাকে ABCD-র মধ্যে খুঁজে বের করতে হবে সর্বনিম্ন কোনটা হতে পারে, অর্থাৎ ABCD এর মধ্যে কে সব থেকে ছোট। কি করে করবো সেটা? দেখো, A সমান সমান C, তাহলে C লেখাও যায়, A লেখাও যায়, আমি এখান থেকে পেয়ে গেলাম। আবার A সমান সমান D, মানে A সমান সমান C, আবার A সমান সমান D। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে, এই দুটো থেকে আমি কি বলতে পারি এখানে? A সমান সমান C সমান সমান D, তাই তো? বেশ, A সমান সমান C সমান সমান D। আমার আর কি বের করতে হবে? B বের করতে হবে। এবার দেখো, এই যে B, এই লাস্ট ইকুয়েশনটা চলে আসবে, বা আগের ইকুয়েশনটা তো আসতে পারে, আমি লাস্ট ইকুয়েশন থেকেই দেখাচ্ছি। B সমান সমান 2C, অর্থাৎ C এর 2 গুণ হচ্ছে B, মানে C ছোট B এর থেকে। এখান থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারলাম? B বড় C এর থেকে, তাই তো হচ্ছে। দুটো C হয়ে একটা B হচ্ছে, তার মানে B বড় C এর থেকে। আর C, A, D প্রত্যেকেই সমান, তার মানে যে কোনো একটাকে, যে কোনো, মানে B এর থেকে তিনটেই ছোট। B এর থেকে C ও ছোট, আবার B এর থেকে D ও ছোট, আবার B এর থেকে A ও ছোট, এবং তিনটেই সমান। এবার সর্বনিম্ন যেটা আমি পাবো, অর্থাৎ এক্ষেত্রে A ইকুয়াল টু C ইকুয়াল টু D, সর্বনিম্ন যেটাকে পাবো সেটাকে আমি ধরে নেবো 1, A সমান সমান 1, যেহেতু A, B, C তিনটেই সমান। তার মানে কি দাঁড়াচ্ছে? C সমান সমান 1, D সমান সমান 1, তাই তো? এবার আমাকে বের করতে হবে B। B এর নিয়ম কি? B ইকুয়াল টু 2C, B সমান সমান 2C, তার মানে হচ্ছে 2 ইন্টু 1, কত হচ্ছে এটা? 2। তাহলে আমি এখান থেকে চারটে মানই দেখো পেয়ে গেলাম। আমি এখানে লিখছি কি কি পেলাম? A এর মান পেলাম, A
এ এর মান কত 1, বি এর মান কত 2, সি এর মান কত 1, ডি এর মান কত 1। এবার যদি এই চারটে ভ্যালু আমি এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমার ব্যালেন্স হয়ে যাবে। দেখো বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে এ সমান সমান 1 অর্থাৎ জিঙ্ক অক্সাইড প্লাস বি সমান সমান 2 মানে 2HCl, যেহেতু এটা এখন ব্যালেন্সড সেই জন্য আমি সমান চিহ্ন দিয়ে দিলাম। সি কত 1 তার মানে ZnCl2, ZnCl2 প্লাস কি হচ্ছে প্লাস ডি, ডি মানে 1 H2। দেখো বাঁ দিক আর ডান দিক তুমি কম্পেয়ার করে দেখো ব্যালেন্স হয়ে গেছে। এটা হচ্ছে একটা সমিত সমীকরণ বা ব্যালেন্সড ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু সহজেই আমরা ব্যালেন্স করতে পারছি। এবং যখন আমরা কোনো কোনো বড় বড় বিক্রিয়া করব, যখন আমাকে এখানে ডি এর ভ্যালু 20, 24 এরকম হতে থাকবে, তখন আমরা দেখব যে সহজেই এই পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা ব্যালেন্স করতে পারছি। আমি আর একটা কঠিন এক্সাম্পল দিই, একটুখানি একটুটা এগুলো থেকে একটুটা দেখি সেটা ক্ষেত্রে হয় কিনা। এবং এই নর্মাল পদ্ধতিতে সেই বিক্রিয়াটা করতে তোমাদের অনেকটা কাঠখোয়া পড়াতে হয়। এবং দেখো এই পদ্ধতির সাহায্যে কত ইজিলি জিনিসটা হয়ে যাচ্ছে। একবার জিনিসটা বুঝে গেলে আর কোনো রকম সমস্যা হবে না। দেখ সেই বিক্রিয়াটা আমি লিখছি। যদি আমরা এই বিক্রিয়াটা নিই NH3 প্লাস ক্লোরিন, এটা থেকে তৈরি হচ্ছে N2 প্লাস NH4Cl। এটা নর্মাল মেথডে করলে তোমাদের বারবার সংখ্যা চেঞ্জ করতে হয়, একবার 2 বছর হয়, একবার 4 বছর হয়, এরকম করতে করতে তোমাদের অনেক সমস্যা হয়। দেখো আমি এখানে কি বলেছি, এখানে আমি ধরলাম A, এখানে কি ধরলাম B, এখানে ধরলাম C, এখানে কি ধরলাম D। এবার আমি মেলাবো কি কি বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। নাইট্রোজেন অংশগ্রহণ করেছে, হাইড্রোজেন অংশগ্রহণ করেছে, আর কি করেছে ক্লোরিন। তিনটে জিনিস এখানে তিনটে পরমাণু এখানে অংশগ্রহণ করেছে। এবার বাঁদিকে নাইট্রোজেন কটা, এক A সংখ্যক নাইট্রোজেন। তাহলে এই এটা কার সঙ্গে সমান হবে 2C, এখানে দুটো C মানে CN2 মানে দুটো 2C সংখ্যক নাইট্রোজেন পরমাণু আছে। তাহলে A সমান সমান 2C, আরও আছে দেখো D, 2C প্লাস D। বেশ, এবার হাইড্রোজেন মেলাও। হাইড্রোজেন এখানে 3A সংখ্যক হাইড্রোজেন আছে, এদিকে হাইড্রোজেন কটা 4D সংখ্যক। এবার ক্লোরিন, ক্লোরিনের পালা। ক্লোরিন কত 2B সংখ্যক বাঁদিকে, ডান দিকে কত D সংখ্যক। তাহলে আমার কাজ কি, প্রথমে আমার কাজ হচ্ছে কোনটা ছোট সেটা খুঁজে বের করা। তো ছোট খুঁজে বার করতে গিয়ে আমাকে দেখতে হবে কোনটা ছোট, সেটার জন্য আমাকে কি করতে হবে। দেখো এই যে বিটা, ডিটা হচ্ছে 2B, তার মানে আমি এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারছি, D গ্রেটার দ্যান B। এখান থেকে আমি এই সিদ্ধান্তে আসতে পারছি। আবার দেখো 3A সমান সমান 4B, তার মানে A সমান সমান 4/3 ইন্টু D, অর্থাৎ A আবার D এর থেকে বড়। এখান থেকে জানা যাচ্ছে যে A বড় কার থেকে, D এর থেকে বড়। মানে D এর থেকে বিয়োগ D এর থেকে আবার A বড়। তাহলে এই দুটো থেকে আমরা কি জানতে পারলাম, A গ্রেটার দ্যান D গ্রেটার দ্যান B, তাই তো। মানে A তারপর D তারপর B। এবার C আমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে সিটা আমি পরে বের করছি। তাহলে আপাতত আমি জানি যে এই তিনটে ছোট, মানে এই তিনটে এরকম একটা রিলেশন আমি পেয়েছি এবং তার মধ্যে D সবচাইতে ছোট। যেহেতু আমি আগের বিক্রিয়াদের ক্ষেত্রে কি বললাম যে যেটা ছোট হবে সেটাকে আমি ধরে নেবো 1। তাহলে এই যে বিটা সব থেকে ছোট, সেই জন্য বি আমি এখানে ধরে নাও বি সমান সমান 1। বি সমান সমান যেই 1, তাহলে এই ইকুয়েশন থেকে কি পাচ্ছি, ডি সমান সমান 2, তাই তো পাচ্ছি। 1 বসালে 2 × 1 মানে 2।
তাহলে বি সমান সমান 1, টি সমান সমান 2। এবার আমাকে কি বের করতে হবে? এ বের করতে হবে। এ সমান কত? 4/3 ইন্টু ডি। এ সমান সমান 4/3 ইন্টু ডি। ডি কত বেরিয়েছে? 2, মানে 8/3 ভ্যালু এ, তাই তো? বেশ, এইবার এই যে 8/3 এ, এর ভ্যালু হচ্ছে 8/3, বি এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 2, এই তিনটে বসিয়ে দাও প্রথম ইকুয়েশন, অর্থাৎ প্রতিস্থাপিত করো। এখানে এই ইকুয়েশন থেকে সি সমান কি দাঁড়াচ্ছে? a মাইনাস ডি বাই 2, a মাইনাস ডি বাই 2। তাহলে এ কত? এ হচ্ছে 8/3 মাইনাস ডি কত? 2, নিচে কত দাঁড়ালো? 2। তাহলে এটা বাদ দিলে হচ্ছে 3 দুগুণে 6, 8 থেকে 6 গেলে হচ্ছে 2, 2/3 বাই, এখানে একটা 2 গুণ আছে, মানে হচ্ছে 1/3। তাহলে আমি এখান থেকে কি কি ভ্যালু পেলাম? এ পেলাম, এ পেলাম কত? 8/3। বি পেলাম কত? 1। সি পেলাম কত? সি পেলাম কত? এখানে সি পেলাম হচ্ছে 1/3, এবং ডি পেলাম হচ্ছে 2। এবার এটাকে যদি আমি এই ইকুয়েশনে পুট করে দিই, তাহলে আমার ব্যালেন্সড হয়ে গেল, অর্থাৎ এ NH3 এর ভ্যালু হচ্ছে 8/3, 8/3 NH3 প্লাস বি Cl2, বি এর ভ্যালু কত? 1, Cl2 ব্যালেন্সড হয়ে গেছে, সেই জন্য সমান চিহ্ন। এটা আমি মুছে দিচ্ছি, যেহেতু ভ্যালুগুলো পেয়ে গেছি এবং লেখা হয়ে গেছে, এই জন্য এটা আমি মুছে দিলাম। Cl2 আর Cn2, n2 মানে কত? এখানে এই সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 1/3, 1/3 n2 প্লাস ডি NH4Cl, মানে হচ্ছে 2 NH4Cl। আমরা কোনো সমিত সমীকরণে ভগ্নাংশ রাখবো, তাহলে ভগ্নাংশ এখানে 3 আছে দুই দিকে, তাই তো? তাহলে এই 3 দিয়ে যদি আমি গুণ করে দিই বোথ সাইডে, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? এটা 3 দিয়ে গুণ করে দিলে 8 NH3 হচ্ছে, 8 NH3 হচ্ছে। 3 দিয়ে গুণ করছি, এখানে 3, 3 দিয়ে গুণ করলে এটা থাকছে না, শুধু ইনটু থাকছে, আর এটা করলে হচ্ছে 3 দুগুণে 6। তাহলে এটা হচ্ছে আমার সমিত সমীকরণ, ব্যালেন্সড ইকুয়েশন। দেখো ব্যালেন্স করলে এটাই থাকে। এবং দেখো কত সহজ মেথডে তোমাদের ওই যে ট্রায়াল অ্যান্ড এরর বসিয়ে বাড়িয়ে সংখ্যা বাড়িয়ে অনেক ঝামেলা, তো এই পদ্ধতিতে অনেক সহজেই কিন্তু আমরা ব্যালেন্স করে ফেলতে পারছি। আর একটা উদাহরণ আমি দেখাবো। এবং আরও এরকম তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, বই থেকে, প্রশ্ন বিচিত্রা থেকে বিভিন্ন ব্যালেন্স নেবে। এই পদ্ধতি একবার বুঝে গেলে যদি তোমরা ভিডিওটা পজ করে একবার রিপিট করে দেখো, অবশ্যই বুঝতে পারবে, আশা করা যায়। তারপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো আরেকটা বিক্রিয়া আমি এখানে লিখছি, P4। এটা অনেকটা বড় ব্যালেন্স হয়। P4 তার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড প্লাস NO2 প্লাস H4। ঠিক আছে, তাহলে এখানে আমি A বসিয়ে দিলাম, এখানে B বসিয়ে দিলাম, এখানে C বসিয়ে দিলাম, এখানে D বসিয়ে দিলাম, এখানে E বসিয়ে দিলাম। এবার দেখো কি কি আছে, কি কি অংশগ্রহণ করেছে বিক্রিয়ায়? ফসফরাস, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন। তাহলে এখানে 4A, ডান দিকে কত? ফসফরাস কত? C সংখ্যক ফসফরাস। এবার আমার হাইড্রোজেন কাজ, এদিকে B সংখ্যক হাইড্রোজেন আছে, B সমান সমান 3C প্লাস 2E, তাই তো? এবার নাইট্রোজেন B, ডান দিকে কত নাইট্রোজেন? ডান দিকে নাইট্রোজেন হচ্ছে D, আর অক্সিজেনের ক্ষেত্রে 3B। এদিকে কত? 4C প্লাস 2D প্লাস একটা E, তাই তো? তাহলে এখান থেকে আমি একটা সিদ্ধান্ত মানে একটা ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি এলিমিনেট করে দিতে পারছি, B ইকুয়াল টু D পেয়ে গেছি। অর্থাৎ B এর যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আমি D লিখ, মানে D যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আমি D লিখতে পারবো।
তাহলে এইটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে 3b সমান সমান দাঁড়াচ্ছে 4c প্লাস b ইকুয়াল টু b যেহেতু তাহলে 2b এর জায়গায় আমি লিখব 2b প্লাস e। তাহলে এখান থেকে এদিকে নিয়ে গেলে কি হচ্ছে b সমান সমান 4c প্লাস e, তাই তো? আচ্ছা, এটা আমি পেলাম b সমান সমান 4c প্লাস e, আর একটা পেয়েছি b সমান d। তাহলে এদিকেও b সমান একটা দেখো ইকুয়েশন হয়ে বসে আছে 3c প্লাস 2e, এখানে 4c প্লাস e, দুটোই b সমান এত এত। তাহলে দুটোকে আমি সমান করে দিতে পারি, অর্থাৎ এই দুটোকে আমি এখানে কি করব সমান করে দেবো। 3c প্লাস 2e সমান সমান 4c প্লাস e। এখান থেকে দেখো কোনো রিলেশন পাওয়া যায় কিনা, এটা এদিকে গেলে হচ্ছে c আর এটা এদিকে আসলে e, অর্থাৎ এখান থেকে আমি আর একটা কনক্লুশন পেলাম যে c সমান সমান e। আচ্ছা, এইবার আমাকে বের করতে হবে কোনটা সব থেকে ছোট, তাই তো? তাহলে দেখো c সমান সমান এখানে হয়ে গেল e, সেটা আবার a এর 4 গুণ, অর্থাৎ c বাই a এর থেকে কিন্তু a ছোট, ঠিক আছে? c বাই a এর থেকে কিন্তু a ছোট। আবার b আর d হচ্ছে সমান, তাহলে c আর e, এবার এই ইকুয়েশনে দেখো c আর e যেহেতু সমান তাহলে আমি এটাকে লিখতে পারি না 5c, b সমান সমান 5c, যেহেতু এই ইটা হয়ে গেল কি এখন c, যেহেতু c সমান সমান e, তাহলে 3c প্লাস 2c, 3c প্লাস 2c ইকুয়াল টু 5c, তাহলে b সমান সমান 5c। তাহলে c এর 5 গুণ হচ্ছে b, ঠিক আছে? c এর 5 গুণ হচ্ছে b, অর্থাৎ b বা d সব থেকে বড়, b সমান সমান d গ্রেটার দ্যান c সমান সমান e গ্রেটার দ্যান a। অর্থাৎ এখানে ছোটটা আমাকে বের করতে হবে। ছোটটা কে? ছোটটা হচ্ছে a, তাহলে a এর ভ্যালু আমি এখানে বসিয়ে দেবো 1, যেটা ছোট সেটাকে কত বসাতে হয় 1 বসাতে হয়। 1 বসালে দেখো কি হচ্ছে, 1 যদি আমি বসাই তাহলে এখান থেকে c আর e এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি, c সমান e সমান ইকুয়াল টু 4a, মানে হচ্ছে 4। এবার আমাকে b বের করতে হবে, তাই তো? b সমান সমান আবার 5c, তাহলে এখান থেকে কি আসছে b সমান সমান যেহেতু 5c, তাহলে 5 ইন্টু c, c এর ভ্যালু কত 4, 5 4 কত হলো 20। তার মানে এখান থেকে আমি যেগুলো পেলাম সেগুলো এক জায়গায় জিস্ট করে লিখি, কি কি পেলাম a b c d e, পাঁচটার ভ্যালু আমি পেয়ে গেছি অলরেডি। তাহলে a এখানে কত হচ্ছে, a এখানে হলো পেলাম হচ্ছে ওই a কোথায়, a ধরেছিলাম সরি a ধরেছিলাম 1, b হচ্ছে 20, c হচ্ছে কত 4, d হচ্ছে d সমান সমান b, d হচ্ছে 20 যেহেতু d সমান সমান b, আর e হচ্ছে এখানে কত, e হচ্ছে 4 যেহেতু c সমান সমান e। তাহলে এখানে আমি পাঁচটা ভ্যালু কিন্তু পেয়ে গেছি। এবার আমি সহজেই ব্যালেন্স ইকুয়েশনটা লিখে দিতে পারবো। তাহলে এগুলো আমি মুছে দিই, এগুলো আমার এখন দরকার নেই, আমি সব ভ্যালু এখানে পেয়ে গেছি। এবার যদি আমি ব্যালেন্স ইকুয়েশনটা লিখি তাহলে আমার কি দাঁড়াচ্ছে a p4 মানে হচ্ছে p4 প্লাস b hno3 মানে 20 hno3, এটাকে ব্যালেন্স করলে হচ্ছে c ছোট হাতে c, এটা কিন্তু কার্বন নয়, ছোট হাতে c মানে c সংখ্যক, ঠিক আছে? CH3PO4, তাহলে c এর ভ্যালু কত 4H3PO4 প্লাস DNO2, D ভ্যালু কত 20 NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস EH2 মানে 4H2। তাহলে দেখো বিক্রিয়ার মানে ব্যালেন্সটা কতটা বড়, যেটা বলছিলাম 2D অবধি চলে গেছে। তাহলে এই পদ্ধতিতে যদি নর্মাল মেথডে করতে হতো কি অবস্থা হবে ভাবতে পারছো? তাহলে এই পদ্ধতিতে দেখো ইকুয়েশন সলভ করেই কিন্তু আমি ব্যালেন্সটা করে দিতে পারবো। তো পরীক্ষায় এরকম বিভিন্ন রকম ব্যালেন্স তোমরা বই থেকে প্র্যাকটিস করবে এবং যে কোনো রকম ব্যালেন্স দিলে এই পদ্ধতির সাহায্যে তোমরা পরীক্ষায় অনায়াসে করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, এইটুকুই আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করবে কমেন্ট বক্সে। ঠিক আছে, সকলে ভালো থেকো, বাই।